নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অত্যন্ত আবেগঘন, গভীর এবং রোমাঞ্চকর গল্প। এটি একটি নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো গল্প, যা তিনি নিজের জীবনের এক চরম উত্তেজনাময় অধ্যায় হিসেবে শেয়ার করেছেন। গল্পটি এতটাই স্পর্শকাতর এবং পারিবারিক সম্মানের সাথে জড়িত যে তিনি চেয়েছেন তার পরিচয় গোপন থাকুক, কিন্তু তার অনুরোধে আমি এই কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। একটা কথা মনে রাখবেন, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি আপনাকে মনোযোগ দিয়ে শুনতে বা পড়তে হবে। আশা করি আপনারা এই গোপন কাহিনী শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। কাজিন বোনের প্রাক্তন প্রেমিকের বাবার বন্ধুর ভাই। কাজিন বোনের প্রাক্তন প্রেমিকের বাবার বন্ধুর ভাইয়ের প্রতি আমার দুর্বলতা, এক নিষিদ্ধ ইশারা যা পারিবারিক সম্মান নষ্ট করল। আমার নাম নীলাঞ্জনা, যদিও এই নামে কেউ আমাকে চিনবে না, কারণ আমি এই গল্পের প্রধান চরিত্র নই। তবে আমি সেই ব্যক্তির নীরব সাক্ষী যিনি এই কাহিনী আপনাদের শোনাচ্ছেন। তার অনুরোধেই আমি তার কথাগুলো গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। গল্পটা শুরু হয়েছিল বছর দিনেক আগে, আমার কাজিন বোন তিয়াসনির বিয়েতে। তিয়াসনির বর। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অত্যন্ত আবেগঘন, গভীর এবং রোমাঞ্চকর গল্প। এটি একটি নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো গল্প, যা তিনি নিজের জীবনের এক চরম উত্তেজনাময় অধ্যায় হিসেবে শেয়ার করেছেন। গল্পটি এতটাই স্পর্শকাতর এবং পারিবারিক সম্মানের সাথে জড়িত যে তিনি চেয়েছেন তার পরিচয় গোপন থাকুক, কিন্তু তার অনুরোধে আমি এই কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। একটা কথা মনে রাখবেন, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি আপনাকে মনোযোগ দিয়ে শুনতে বা পড়তে হবে। আশা করি আপনারা এই গোপন কাহিনী শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। কাজিন বোনের প্রাক্তন প্রেমিকের বাবার বন্ধুর ভাই। কাজিন বোনের প্রাক্তন প্রেমিকের বাবার বন্ধুর ভাইয়ের প্রতি আমার দুর্বলতা, এক নিষিদ্ধ ইশারা যা পারিবারিক সম্মান নষ্ট করল। আমার নাম নীলাঞ্জনা, যদিও এই নামে কেউ আমাকে চিনবে না, কারণ আমি এই গল্পের প্রধান চরিত্র নই। তবে আমি সেই ব্যক্তির নীরব সাক্ষী যিনি এই কাহিনী আপনাদের শোনাচ্ছেন। তার অনুরোধেই আমি তার কথাগুলো গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। গল্পটা শুরু হয়েছিল বছর দিনেক আগে, আমার কাজিন বোন তিয়াসনির বিয়েতে। তিয়াসনির বর রণবীর ছিল এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তাদের বিয়েটা ছিল এলাহি কাণ্ড। আমি, নীলাঞ্জনা, তখন সদ্য কলেজ পাশ করে বেকার বসে আছি, আর সব আত্মীয়ের মতো আমিও সেখানে হাজির হয়েছিলাম। তবে আমার সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আসলে তিয়াসনির প্রাক্তন প্রেমিক অরিন্দমকে একবার দেখা। অরিন্দম আর তিয়াসনির প্রেম ছিল একসময় শহরের আলোচনার বিষয়, কিন্তু তাদের সম্পর্কটা ভেঙে যায় কিছু জটিলতার কারণে। অরিন্দম ছিল আমার বাবার বন্ধুর ছেলে, সেই সূত্রে আমাদের ছোটবেলা থেকেই একটু আধ পরিচয় ছিল, কিন্তু তার প্রতি আমার মনের ভাবটা কখন যে পাল্টে গিয়েছিল তা আমি নিজেও বুঝিনি। বিয়ের অনুষ্ঠানে ভিড়ের মধ্যে অরিন্দমকে খুঁজছিলাম আমি। হঠাৎ চোখ পড়ল সে একা দাঁড়িয়ে আছে এক কোণে, তার পাশে দাঁড়িয়ে এক অচেনা যুবক। যুবকটির মুখ আমার অচেনা ছিল না, সে ছিল অরিন্দমের ছোট ভাই অভিক। অভিক সম্পর্কে আমি আগে কখনো শুনিনি। তিয়াসনির বিয়েতে সে কেন এসেছে সেটাই অবাক হবার বিষয় ছিল, কিন্তু অভিককে দেখেই আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। তার চোখে মুখে এক অদ্ভুত শান্ত ভাব, কিন্তু সেই শান্ত ভাবের আড়ালে লুকিয়ে আছে এক গভীর আবেগ। তার শ্যামলা রঙের মুখ, তীক্ষ্ণ নাক আর টানা টানা দুটো চোখ, সবকিছু মিলিয়ে সে যেন এক জীবন্ত ভাস্কর্য। অরিন্দম এগিয়ে এসে আমার দিকে হাত বাড়াল। আরে নীলাঞ্জনা, কতদিন পর দেখা, ভালো আছিস? আমি হেসে বললাম, হ্যাঁ অরিন্দম, তুমি কেমন আছো? কথা বলতে বলতেই আমার চোখ আবার অভিকের দিকে চলে গেল। অভিক আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। সেই হাসিটা ছিল অল্প, কিন্তু সেই হাসির মধ্যেই ছিল এমন কিছু যা আমাকে চুম্বকের মতো টানছিল। মনে হলো যেন বহুদিনের চেনা কেউ আমাকে ডাকছে। রণবীর, তিয়াসনির বর, আমাদের কাছে এসে দাঁড়াল। অরিন্দম, এ তোমার ভাই? অরিন্দম বলল, হ্যাঁ রণবীর, এই অভিক আমার ছোট ভাই, আর এ হল নীলাঞ্জনা আমার বন্ধু। আর অরিন্দম আমার দিকে তাকিয়ে একটু থামল, যেন কিছু বলতে চেয়েও বলল না। তিয়াসনিও আমাদের সাথে এসে জুটেছিল। সে অভিককে দেখে একটু অবাক হলেও কিছু বলল না, শুধু তার মুখে একটা চাপা হাসি ফুটে উঠল। পরে জেনেছিলাম অরিন্দম আর তিয়াসনির ব্রেকআপের কারণগুলোর মধ্যে অভিকের সঙ্গে তিয়াসনির কিছু ঘনিষ্ঠতাও ছিল, যা অরিন্দম মেনে নিতে পারেনি, কিন্তু তিয়াসনির দিক থেকে এটা নিছকই বন্ধুত্ব ছিল। সেদিন প্রথম অভিকের সাথে আমার সরাসরি কথা হয়নি, শুধু দু চোখের আদান প্রদান, কিন্তু সেই আদান প্রদানই আমার মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছিল। সেই রাতে বাড়ি ফেরার পথে শুধু অভিকের মুখটাই আমার চোখে ভাসছিল।
এরপর কয়েক মাস কেটে গেল। অভিকের কথা আমি প্রায় ভুলতেই বসেছিলাম, কিন্তু ভাগ্য আমাকে অন্য পথে চালিত করছিল। আমাদের পারিবারিক এক অনুষ্ঠানে আমাদের গ্রামের বাড়িতে অভিকের সাথে আমার আবার দেখা হলো। এবার আর ভিড়ের মধ্যে নয়, এবার আমাদের দুজনের দেখা হলো এক নির্জন বাঁশবাগানের ধারে। সেই ছিল আমার জীবনের এক মোড় ঘোরানো মুহূর্ত। আমার বাবা মা, তিয়াসনির পরিবার সবাই তখন গ্রামের বাড়িতে। আমি একা গিয়েছিলাম একটু নিরিবিলি সময় কাটাতে। বাঁশবাগানের পাশেই একটা ছোট্ট পুকুর, তার ধারে বসেছিলাম আমি। হঠাৎ মনে হলো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। ঘুরে তাকালাম, দেখি অভিক। আমার বুকের ভেতরটা থুকপুক করে উঠল। আমি কিছু বলার আগেই অভিক বলল, দেখুন, আপনাকে এখানে একা দেখে মনে হলো একটু কথা বলি, আশা করি বিরক্ত হবেন না। আমি মৃদু হেসে বললাম, না, বিরক্ত হব কেন, বরং ভালোই হলো, অনেকদিন পর আপনার সাথে দেখা। আমাদের মধ্যে কথা শুরু হলো। প্রথমে সাধারণ কুশল বিনিময়, তারপর ধীরে ধীরে আমাদের কথা জীবনের নানা দিক নিয়ে এগোতে লাগল। অভিক জানালো সে পেশায় একজন স্থপতি এবং সে একা থাকে। তার পরিবার নিয়েও কিছু কথা বলল, যা শুনে আমি বুঝতে পারলাম তার জীবনেও কিছু অপূর্ণতা আছে। কথা বলতে বলতে কখন যে সময় গড়িয়ে গেল আমরা বুঝতেই পারিনি। সূর্যাস্ত হচ্ছিল। আকাশের লালচে আভা বাঁশবাগানের পাতার ফাঁক দিয়ে এসে আমাদের মুখে পড়ছিল। সেই আলোয় অভিকের মুখটা আরও মায়াবী লাগছিল। হঠাৎ অভিক আমার দিকে ঝুঁকে এলো, তার চোখে মুখে এক অদ্ভুত মিনতি। নীলাঞ্জনা, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? আমার হার্টবিট দ্বিগুণ হয়ে গেল। আমি কিছু বলার আগেই অভিক আমার হাতটা নিজের হাতে তুলে নিল। তার স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুতের ঢেউ হেলে গেল। আমি জানি এটা অন্যায়। আমি জানি আপনি তিয়াসনির কাজিনের বোন, আমার ভাইয়ের প্রাক্তন প্রেমিকার বোন। কিন্তু আমি আপনাকে প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছি। কথাটা শুনে আমার নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না। তিয়াসনির প্রাক্তন প্রেমিকের ভাই, আর আমি? আমারও যে তাকে ভালো লেগেছে সেটা আমি স্বীকার করব কি করে? কিন্তু অভিকের চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম সে যা বলছে তা একেবারেই সত্যি। অভিক, এটা কি ঠিক হচ্ছে? আমি ফিসফিস করে বললাম, ঠিক বেঠিক জানি না নীলাঞ্জনা, শুধু জানি আপনাকে ছাড়া আমি বাঁচতে পারব না। আপনার প্রতি আমার এক গভীর আকর্ষণ অনুভব করি, যে আকর্ষণ হয়তো কোনোদিনও পূরণ হবে না, কিন্তু তবুও। অভিকের গলার স্বর আবেগে রুদ্ধ হয়ে এলো। সেই রাতে সেই বাঁশবাগানে আমাদের মধ্যে এক নিষিদ্ধ প্রেমের বীজ বপন হয়েছিল। আমরা জানতাম এই প্রেম সামাজিকভাবে অগ্রহণযোগ্য। এই প্রেম তিয়াসনির সাথে আমাদের সম্পর্ককে নষ্ট করে দিতে পারে, এমনকি আমাদের পরিবারের সম্মানও এতে বিপন্ন হতে পারে। কিন্তু মনের টান যে বড়ই শক্তিশালী। একে অপরের প্রতি চুম্বকের মতো আকর্ষিত হয়ে আমরা সেই রাতের অন্ধকারে একে অপরের আরও কাছাকাছি চলে এসেছিলাম। আমাদের প্রথম স্পর্শ, প্রথম আলিঙ্গন সবকিছুই ছিল এক তীব্র উত্তেজনায় ভরা। অভিকের বাহুডোরে নিজেকে সঁপে দিয়ে আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে আছি। সেখানে ভয় ছিল, কিন্তু সেই ভয়ের চেয়েও বড় ছিল নিষিদ্ধ প্রেমের আনন্দ। অভিকের উষ্ণ নিঃশ্বাস আমার গালে এসে পড়ছিল, আর সেই স্পর্শে আমার সারা শরীর কাঁপছিল। নীলাঞ্জনা, অভিক ফিসফিস করে বলল, আপনার জন্য আমার এই বুকের ভেতরটা কেমন করে। আমি কিছু বলার আগেই সে আমার ঠোঁটে আলতো করে ছুঁয়ে দিল। সেই প্রথম স্পর্শ ছিল যেন এক স্বর্গীয় অনুভূতি। আমার সমস্ত দ্বিধা, সমস্ত ভয় এক মুহূর্তে উধাও হয়ে গেল। আমি নিজেও অভিকের সেই গভীর ভালোবাসার সাগরে ডুবে যেতে চাইলাম। আমাদের গোপন অভিসার চলতে লাগল। আমরা লুকিয়ে দেখা করতাম, কখনো শহরের কোনো নির্জন রেস্তোরাঁ, কখনো বা পার্কের বেঞ্চ। প্রতিবার দেখা হওয়ার সময় আমার মনে হতো এই বুঝি ধরা পড়ে যাব, কিন্তু অভিকের সান্নিধ্য আমাকে এতটাই আবিষ্ট করে রাখত যে পারিপার্শ্বিক অবস্থা ভুলে যেতাম। তিয়াসনি এইসবের কিছুই জানত না। সে তার নতুন সংসার নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু অরিন্দম, অভিকের দাদা, সে কি কিছু আজ করতে পারছিল? অরিন্দম ছিল খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সে হয়তো অভিকের পরিবর্তনগুলো লক্ষ্য করছিল। একদিন এক বৃষ্টির রাতে আমরা এক পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে দেখা করছিলাম। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল, ঘরের ভেতর টিমটিমে আলো। অভিক আমাকে তার বুকে টেনে নিল। নীলাঞ্জনা, সে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমরা কি পারি না? সে কি বলতে চেয়েছিল তা আমি জানতাম। সে আমাদের এই সম্পর্ককে একটা নতুন মাত্রা দিতে চেয়েছিল, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। আমি আমার পরিবারকে, তিয়াসনির সম্মানকে আঘাত করতে চাইনি। অভিক, এটা কি ঠিক হচ্ছে? আমি বললাম, কিন্তু আমি এভাবে লুকিয়ে বাঁচতে পারছি না নীলাঞ্জনা। অভিকের গলায় কষ্ট। এই ভয়, এই লুকোচুরি, এগুলো আমাকে শেষ করে দিচ্ছে। আমি কিছু বলার আগেই দরজায় জোরে ধাক্কা পড়ার শব্দ হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। কে হতে পারে এই বৃষ্টির রাতে? আমরা কি ধরা পড়ে গেলাম? দরজা ঠেলে কে ভেতরে ঢুকলো তা দেখার আগেই আমার হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটি ছিল। গল্পটি এখানে শেষ হচ্ছে না। এই টানটান উত্তেজনার মুহূর্তে আমি এখানেই থামছি। আপনারা যদি জানতে চান এরপর কি হলো, কে ছিল সেই আগন্তুক,
আমাদের গোপন প্রেম কি সবার সামনে চলে আসবে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের সাড়া পেলেই আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ব্যক্তিগত IMO নাম্বারটি পেতে হলে আপনাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। পরের পর্বে সেই নাম্বারটি শেয়ার করব।